নমস্কার বন্ধুরা, সন্তু একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো দেখো, আজকে আমরা মডেল কোশ্চেন পেপার যে আমরা জিকে জিএসের যে প্র্যাকটিসের দিচ্ছি, তো আজকে মডেল কোশ্চেন পেপার 70 নিয়ে আলোচনা করব। তো এর আগে কিন্তু 1 থেকে 16 পর্যন্ত যেসব সেটগুলো দেওয়া আছে, তো অবশ্যই তোমরা সেগুলো দেখে নিও, কেননা সেখানে কিন্তু অনেক তথ্য দেওয়া আছে এই 50টা জিকের সাথে সাথে। তো চলো আর আজকে মডেল যে কোশ্চেন পেপার 70 নিয়ে আলোচনা করি। এছাড়াও কিন্তু চ্যাপ্টার ভিত্তিক তোমাদের ম্যাথের ক্লাস দেওয়া হয়ে থাকে, যেটা হচ্ছে আমি এভারেজের উপর মানে গড়ের উপর কিন্তু বিশেষ করে তিনটে পার্ট দিয়েছি। তো যারা এখনও সেটা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নেবে, দেখবে অঙ্কের যে চিন্তাধারা সেটাই তোমাদের পাল্টে যাবে। চলো, ফার্স্ট কোশ্চেন কী আছে আজকে দেখি। বলছে, সিন্ধু সভ্যতার আদিবাসীদের ব্যবহারের জন্য একটি বিশাল স্নানাগার নির্মিত হয়েছিল, তার নিদর্শন কোথায় পাওয়া গেছে? বলছে লোথাল, হরপ্পা, মহেঞ্জোদারো নাকি রোপার। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার মহেঞ্জোদারো। এই মহেঞ্জোদারোতে কিন্তু এই যে বিশাল যে স্নানাগার পাওয়া গেছিলো সিন্ধু সভ্যতায়, তো তার নিদর্শন পাওয়া গেছে কিন্তু মহেঞ্জোদারোতে। এবং এইখানে একটা জিনিস বলে রাখি, মহেঞ্জোদারো কথার অর্থ কি? মৃতের স্তূপ, মহেঞ্জোদারো। চলো পরবর্তী কোশ্চেন দেখো। আচ্ছা, এইখানে আরেকটা কোশ্চেনও হয় যে হরপ্পা সভ্যতাকে আবিষ্কার করেন, মহেঞ্জোদারোকে আবিষ্কার করেন। তো এটা টেকনিক আমি বলে দিয়েছিলাম, হরপ্পা ছোট অক্ষর তো দয়ারাম সাহানি, আর মহেঞ্জোদারো এটা একটু বড় তো রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। তো এইভাবে তোমরা মনে রাখতে পারো জিনিসগুলোকে। পরবর্তী কোশ্চেন দেখো, সুন্দরলাল বহুগুণা নিম্নের কোন আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন? নর্মদা বাঁচাও আন্দোলন, চিপকো আন্দোলন, শান্তি আন্দোলন নাকি উপরের কোনোটিই নয়? তো তিনি কিন্তু চিপকো আন্দোলনের সঙ্গে এই সুন্দরলাল বহুগুণা কিন্তু যুক্ত ছিলেন। নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কে? মেধা পাটেকর। পরবর্তী কোশ্চেন দেখো, রাইবোজোম কে আবিষ্কার করেন? নল ও রুস্কা, প্যালাডে, রবার্ট ব্রাউন নাকি ডি ডুবে? তো রাইট অ্যান্সার প্যালাডে কিন্তু রাইবোজোম আবিষ্কার করেন। এই টাইপের কিন্তু একটা কোশ্চেন, নিউক্লিয়াসকে আবিষ্কার করেন, রাইবোজোমকে আবিষ্কার করেন, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রকে আবিষ্কার করেন। যেমন নল ও রুস্কা ইনি কিন্তু ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন। প্যালাডে তো বললাম, রাইবোজোম, হ্যাঁ। এবং এই রাইবোজোমকে কিন্তু কী বলা হয়? কোষের প্রোটিন ফ্যাক্টরি। তো কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়? সেটা কিন্তু রাইবোজোম। আচ্ছা, রবার্ট ব্রাউন কি আবিষ্কার করেন? রবার্ট ব্রাউন কিন্তু নিউক্লিয়াস আবিষ্কার করেন, এবং এই নিউক্লিয়াসকে কিন্তু কোষের মস্তিষ্ক বলা হয়। পরীক্ষায় এরকম কোশ্চেন আসে যে নিচের কোনটিকে তোমার কোষের মস্তিষ্ক বলা হয় কাকে? তো অ্যান্সার নিউক্লিয়াস। আচ্ছা, ডি ডুবে কী আবিষ্কার করেন? ডি ডুবে কিন্তু লাইসোজোম আবিষ্কার করেন। এই লাইসোজোম কে কী বলা হয়? আত্মঘাতী থলি। চলো পরবর্তী কোশ্চেন দেখো, কোন বেদে যাগযজ্ঞ ক্রিয়াকলাপের নির্দেশ দেওয়া হয়েছে? ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ নাকি অথর্ববেদ? তো তোমরা জানো 4টে বেদ আছে, যেটা হচ্ছে ঋগ্বেদ, যজুর্বেদ, ঋগ, সাম, যজু, অথর্ব। তো এইখানে এই যে যাগযজ্ঞ ক্রিয়াকলাপের যে নির্দেশ দেওয়া হয়েছে, তার রাইট অ্যান্সার কিন্তু অপশান বি, অর্থাৎ যজুর্বেদে কিন্তু যাগযজ্ঞ ক্রিয়াকলাপের নির্দেশ দেওয়া হয়েছে। এবং ঋগ্বেদ হচ্ছে, মনে রাখবে, পৃথিবীর প্রাচীনতম বেদ হচ্ছে ঋগ্বেদ। এবং এখানে যদি বলা হয়, একটা কোশ্চেন আসে যে গায়ত্রী মন্ত্র কোথা থেকে নেওয়া হয়েছে, তো মনে রাখবে গায়ত্রী মন্ত্র কিন্তু নেওয়া হয়েছে কিন্তু ঋগ্বেদ থেকে। আচ্ছা, সামবেদ কি? সামবেদটা যেখানে তোমার যাগযজ্ঞ যে মানে পূজা অর্চনা করার সময় যে সামগান গাওয়া হয়, তো সামগান কিন্তু সামবেদে আছে। আর অথর্ববেদ তোমরা জানো, শল্য চিকিৎসা, তারপরে আরও বিভিন্ন যে সব ভৌতিক যে ক্রিয়াকলাপ, তো এগুলো কিন্তু অথর্ববেদে আছে। ওকে, চলো। বলছে, সংবিধান রচনার জন্য গণপরিষদের পরিচালন সমিতির চেয়ারম্যান কে ছিলেন? জওহরলাল নেহরু, ভিভি প্যাটেল, জেবি কৃপালিনী নাকি কে এম মুন্সি? দেখো, বলেছে গণপরিষদ রচনার জন্য পরিচালন সমিতির চেয়ারম্যান কে ছিলেন? তো রাইট আনসার অপশান ডি, তিনি ছিলেন কে এম মুন্সি। পরিচালন সমিতির চেয়ারম্যান ছিলেন কে এম মুন্সি। এবং এখানে আরেকটা কোশ্চেন আসে, যেটা হচ্ছে পতাকা বিষয়ক কমিটি। তো জেবি কৃপালিনী ইনি কিন্তু পতাকা বিষয়ক কমিটির চেয়ারম্যান ছিলেন। এবং জওহরলাল নেহরু তোমরা জানো কেন্দ্রীয় ক্ষমতা কমিটি এবং কেন্দ্রীয় সংবিধান সমিতির চেয়ারম্যানও কিন্তু জওহরলাল নেহরু ছিলেন। স্বদেশি প্রযুক্তিতে তৈরি ভারতের প্রথম ব্যালিস্টিক মিসাইল এর নাম কি? যেটা স্বদেশি প্রযুক্তি পুরোপুরি, মানে ভারতের নিজের, এটা হচ্ছে অগ্নি হবে। যাই হোক, অগ্নি, আকাশ, ত্রিশূল, পৃথ্বী। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান ডি, অর্থাৎ পৃথ্বী মিসাইল। পৃথ্বী একটা ব্যালিস্টিক মিসাইল, এটা কিন্তু সম্পূর্ণ স্বদেশি প্রযুক্তিতে তৈরি হচ্ছে ভারতের প্রথম ব্যালিস্টিক মিসাইল, যার নাম হচ্ছে পৃথ্বী। ভারতের প্রথম স্বদেশি নির্মিত যুদ্ধজাহাজ কোনটি? ভারতের প্রথম স্বদেশি নির্মিত যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্ত, আইএনএস বিরাট, আইএনএস চক্র নাকি আইএনএস হবে। ওকে, আইএনএস শক্তি। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশন ডি, অর্থাৎ আইএনএস শক্তি হচ্ছে ভারতের
আইএনএস শক্তি কি ভারতের প্রথম স্বদেশী নির্মিত যুদ্ধজাহাজ। এবং এর সাথে দেখো এই যে বিক্রান্ত বললাম, আইএনএস বিক্রান্ত, এই আইএনএস বিক্রান্ত হচ্ছে ভারতীয় নৌবাহিনীর প্রথম বিমানবাহী জাহাজ। ভারতীয় নৌবাহিনীর প্রথম বিমানবাহী জাহাজের নাম কি? তার নাম হচ্ছে আইএনএস বিক্রান্ত। আর এটি কি আর একটা জিনিস দেখো, আর হচ্ছে বিক্রান্ত প্রথম বিমানবাহী জাহাজ। আর যদি বলা হয় যে সবথেকে বড়, ভারতের সবচেয়ে বড় বিমানবাহী জাহাজের নাম কি, তখন হচ্ছে আইএনএস বিরাট। ক্লিয়ার? এগুলো কিন্তু প্রথম। তো সবচেয়ে বড় বিমানবাহী জাহাজ হচ্ছে আইএনএস বিরাট। এবং এই যে আইএনএস চক্র বললাম, আইএনএস চক্র এটা হচ্ছে ভারতের প্রথম পারমাণবিক ডুবোজাহাজ। ক্লিয়ার? ভারতের প্রথম পারমাণবিক ডুবোজাহাজ হচ্ছে আইএনএস চক্র। আর আইএনএস শক্তি তো বললাম, ভারতের প্রথম স্বদেশী নির্মিত যুদ্ধজাহাজ হচ্ছে আইএনএস শক্তি। সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী কোনটি? তো এগুলো কিন্তু পরীক্ষায় একটা করে দেয়। পেরিপেটাস, প্লাটিপাস, অর্কিওপটেরিক্স নাকি সিলাকান? তো রাইট অ্যান্সার কিন্তু প্লাটিপাস। এই প্লাটিপাস এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে জীবন্ত জীবাশ্ম। তো এই যে প্লাটিপাস এগুলো কিন্তু সরীসৃপ ও স্তন্যপায়ীদের মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী হচ্ছে প্লাটিপাস। আচ্ছা, যদি বলি অর্কিওপটেরিক্স কাদের মধ্যে? সরীসৃপ ও পক্ষী শ্রেণীর মধ্যে অর্কিওপটেরিক্স। আর এই যে সিলাকান দিয়েছি, সিলাকান কিন্তু একটা তোমার প্রাণী জীবন্ত জীবাশ্ম উদাহরণ হচ্ছে সিলাকান। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। তাহলে এই টাইপের মনে রেখো, সরীসৃপ আর স্তন্যপায়ী হচ্ছে প্লাটিপাস, আর যদি বলতো সরীসৃপ আর পক্ষী তখন সেটা হচ্ছে অর্কিওপটেরিক্স। ভারতের প্রথম ভাষা গঠিত রাজ্য কোনটি? মানে ভাষার দ্বারা, মানে ভাষা দিয়ে পৃথক করা, মানে ভাষা দিয়ে সেই রাজ্যটা গঠিত হয়েছে, এরকম প্রথম রাজ্য কোনটি? তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, আসাম নাকি সিকিম? তো রাইট অ্যান্সার কিন্তু অন্ধ্রপ্রদেশ। এবং মনে রেখো এই অন্ধ্রপ্রদেশ ভেঙেই কিন্তু কত সালে 2014 কি এরকম হবে, তবু তোমরা দেখে নিও, যেমন পরীক্ষা দিতেই পারে যে কত সালে অন্ধ্রপ্রদেশ ভেঙে নতুন রাজ্য গঠিত হয়, সেটা হচ্ছে তেলেঙ্গানা। এটা কিন্তু কত সালে, এটা কিন্তু তোমরা একটু জেনে রেখো, যত সম্ভব 2014 কি 15 এই সময়টাই হবে। ওকে, তাহলে ভারতের প্রথম ভাষাগঠিত রাজ্য কোনটি? সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। পৃথিবীর উচ্চতম বাঁধ নিচের কোনটি? গ্র্যান্ড কুলি বাঁধ, হুভার বাঁধ? দেখো পৃথিবীর বলেছে, থ্রি জার্সিয়াস বাঁধ নাকি উপরের কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান বি, হুভার বাঁধ কিন্তু পৃথিবীর উচ্চতম বাঁধ। আর যদি বলতে ভারতের উচ্চতম বাঁধ, আচ্ছা এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো যে ভারতের উচ্চতম বাঁধ নিচের মানে ভারতের উচ্চতম বাঁধ কোনটি? এর আগেও পড়িয়েছি, তো এটা একটু ভুল বলেছিলাম, পরে আমি ঠিক করেও দিয়েছি। তো ভারতের উচ্চতম বাঁধ নিচের কোনটি তোমরা কমেন্টে জানিয়ে দিও। ওকে, খানটুম কোথাকার শাস্ত্রীয় নৃত্য? মণিপুর, মেঘালয়, মিজোরাম নাকি কর্ণাটক? তো রাইট অ্যান্সার অপশান সি, খানটুম কিন্তু মিজোরামের শাস্ত্রীয় নৃত্য। দেখো তোমাদের আবারও বলছি, আমি কিন্তু সন্তু একাডেমি যে আমাদের তোমার টেলিগ্রাম চ্যানেল আছে, তো সেখানে কিন্তু আমি পিডিএফটা প্রোভাইড করে দিই। তো তোমরা আগে কি করবে, আগে পিডিএফটাকে দেখে নিয়ে চেষ্টা করবে তোমরা কতটা অ্যান্সার করতে পারছো, এবং পরে সেটা আমার ভিডিও দেখে তোমরা মেলাও জিনিসগুলোকে, তাহলে তোমরা বুঝতে পারবে, নিজেদের অস্তিত্বটাকে বুঝতে পারবে যে কতটা পরিমাণ পারছো বা জিকেগুলো ঠিক হচ্ছে। এটাই কিন্তু হ্যাঁ বেটার হবে। তো চলো পরবর্তী কোশ্চেন। তো পরবর্তী কোশ্চেন বলছে, সরি কোথায় গেল, দাগ বসছে না কেন? ওকে, বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করেন? সারনাথ, বোধগয়া, লুম্বিনী নাকি বৈশালী? দেখো এই নিয়ে অনেকবার বলেছি, বুদ্ধদেবের জন্মগ্রহণ বা গৌতম বুদ্ধের যে কোথায় তিনি তার যে মহাবিনিষ্ক্রমণ, ওকে, এবং ধর্মচক্র প্রবর্তন, এগুলো কিন্তু এর আগের ভিডিওতে প্রচুরবার বলেছি জিনিসগুলোকে, তো আমি এখানে আর বললাম না। তোমরা এগুলো কিন্তু অবশ্যই আগের ভিডিও থেকে এগুলো জেনে নিও। ওকে, এবং পারলে নোট ডাউন করে নিও। তাহলে বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করেন? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, অর্থাৎ তিনি কিন্তু লুম্বিনী শহরে, নেপালের কপিলাবস্তু নগরের যে লুম্বিনী শহর, সেখানে কিন্তু বুদ্ধদেব জন্মগ্রহণ করেন, এবং তিনি গৌতমীর কাছে মানুষ হন, সেইখান থেকে তার নাম হয় গৌতমী। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। এই যে সারনাথ, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই সারনাথ, বোধগয়া, এগুলো কিসের জন্য গুরুত্বপূর্ণ? হ্যাঁ, বোধগয়াটা কিসের জন্য গুরুত্বপূর্ণ, সারনাথ কিসের জন্য গুরুত্বপূর্ণ, তো এগুলো কিন্তু তোমরা দেখে রাখবে। সম্প্রতি কোথায় মহাত্মা গান্ধীর স্ট্যাচু উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী? এটা হালের 2023-এর ঘটনা। তো সিওল, লন্ডন, হিরোশিমা নাকি মস্কো? 120 না, এটা 120 হয়তো প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, এটা মস্কো হবে। ঠিক আছে,
120 যাই হোক, বা নাকি এরকমই কোনো জায়গা আছে, তো যাই হোক। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, অর্থাৎ হিরোশিমায় কিন্তু এই মহাত্মা গান্ধী স্ট্যাচু উদ্বোধন করলেন কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় সংবিধানে প্রস্তাবনার ভাষা, দেখো প্রস্তাবনা নেওয়া হয়েছে তোমরা জানো আমেরিকার সংবিধান থেকে প্রস্তাবনাকে নেওয়া হয়েছে, কিন্তু প্রস্তাবনার ভাষা কোন দেশ থেকে গৃহীত হয়েছে? আমেরিকা, দক্ষিণ আফ্রিকা, জার্মানি নাকি অস্ট্রেলিয়া? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, অর্থাৎ অস্ট্রেলিয়া থেকে কিন্তু এই প্রস্তাবনার ভাষাকে কিন্তু গ্রহণ করা হয়েছে। আমেরিকা থেকে কিন্তু দেখো বারবার বলছি, আমেরিকা থেকে প্রস্তাবনাকে নেওয়া হয়েছে, আর প্রস্তাবনার ভাষাকে নেওয়া হয়েছে কিন্তু অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। জার্মানি থেকে তোমরা জানো জরুরি অবস্থা, বলেছিলাম জার্মানি র আছে, তো জরুরি অবস্থা, ঠিক আছে। আর দক্ষিণ আফ্রিকা থেকে কি? দক্ষিণ আফ্রিকা হচ্ছে সংবিধান সংশোধন পদ্ধতি। পরবর্তী কোশ্চেন, জলপাই গাছের শাখা, তোমরা জানো কোথায় আছে জলপাই গাছের শাখা? এর আগে বলেছিলাম যে আমাদের যে ইউএন যে রাষ্ট্রসংঘ আছে, রাষ্ট্রসংঘের যে পতাকার মাঝে যে তোমার কি একটা প্রতীক চিহ্ন আছে জলপাই, তাহলে এই যে জলপাই গাছের শাখা, এটা কিসের প্রতীক? শান্তির প্রতীক, সংস্কৃতি, সভ্যতা, পরিবার পরিকল্পনা নাকি অগ্রগতি? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, এটা কিন্তু শান্তির প্রতীক। ওকে, জলপাই গাছের পাতা কিন্তু শান্তির প্রতীক। এই পরিবার পরিকল্পনা নিয়ে এটা মানে কোনটা পরিবার পরিকল্পনার প্রতীক, এরাই কিন্তু বলিয়েছি। অগ্রগতি কোনটার প্রতীক, এগুলো কিন্তু অবশ্যই এর আগের ভিডিওতে তোমরা দেখে নিও। সমুদ্রগুপ্তের কীর্তি নিচের কোনটিতে বর্ণিত আছে? গিরনার শিলালিপি, হাতিগুম্পা শিলালিপি, এলাহাবাদ শিলালিপি নাকি সারনাথ শিলালিপি? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, এলাহাবাদ শিলালিপিতে কিন্তু সমুদ্রগুপ্তের কীর্তি কিন্তু বর্ণিত আছে এলাহাবাদ শিলালিপি। নিচের কোন দেশের লোকসভার নাম খুরাল? তোমরা মজলিস জানো, মানে লোকসভা বলতে কি অ্যাকচুয়ালি এখানে সংসদের কথা বলছে। ওকে, তো মজলিস জানো, সোরা জানো আফগানিস্তান। তো খুরাল কোন দেশের? জাপান, মালয়েশিয়া, মালদ্বীপ নাকি মঙ্গোলিয়া? দেখো জাপান তোমরা জানো, মালয়েশিয়া জানো, মালদ্বীপ জানো, তাহলে মঙ্গোলিয়াটা জানো না। তো এইভাবে কিন্তু তুমি অ্যান্সার করতে পারবে। তো রাইট অ্যান্সার কী হবে? মঙ্গোলিয়া। দেখো তিনটে অপশনও যদি জানা থাকে তো আর একটা অপশন না জানা থাকলেও কিন্তু পারা যায়। তো এই কারণে জ্ঞানটা এইখানেই কিন্তু জরুরি। ওকে, যত জ্ঞান তোমার বেশি থাকবে তত দেখবে অপশন না জানা থাকলেও তুমি অনেকটা আইডিয়া দিয়েও করতে পারবে। তাহলে খুরাল কোন দেশের সংসদ বা লোকসভার নাম? সেটা হচ্ছে তোমার মঙ্গোলিয়া। ইউরোপিয়ান ইউনিয়ন এর সদর দপ্তর কোথায়? ব্রাসেলস, ভিয়েনা, জেনেভা, নিউ ইয়র্ক? তো রাইট অ্যান্সার কিন্তু বেলজিয়ামের ব্রাসেলসে কিন্তু এই ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর অবস্থিত। কে পার্লামেন্টের প্রতিপক্ষের অধিবেশন ডাকেন? কে পার্লামেন্টের প্রতিপক্ষের অধিবেশন ডাকেন? লোকসভার স্পিকার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি? তো রাইট অ্যান্সার অপশন সি, রাষ্ট্রপতি কিন্তু এই পার্লামেন্টের প্রতিপক্ষের অধিবেশন ডাকেন। পরবর্তী কোশ্চেন দেখো, আর রাষ্ট্রপতির ন্যূনতম বয়স কত? উপরাষ্ট্রপতির ন্যূনতম বয়স কত মানে হতে গেলে, প্রধানমন্ত্রী হতে গেলে ন্যূনতম বয়স, এগুলো কিন্তু তোমাদের এর আগের ভিডিওতে বলেছি এবং তোমরা জানো, অনেকেই মুখস্থ হয়ে যাওয়ার কথা। নিম্নলিখিত কোন শহরটি ডার্লিং নদীর তীরে অবস্থিত? বলছে ডার্লিং নদীর তীরে অবস্থিত কোন শহর? সিডনি, সাংহাই, রোম, টোকিও? দেখো সিডনি তো তোমরা জানো অস্ট্রেলিয়া আছে, সাংহাই চীনে, রোম কোথায় আছে? রোম হচ্ছে ইতালি, তাই না? ইতালির রোম। আচ্ছা, আর টোকিও হচ্ছে জাপান। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কোন শহরটি এই ডার্লিং নদীর তীরে আছে? সেটা কিন্তু অস্ট্রেলিয়ার সিডনি শহরটি ডার্লিং নদীর তীরে অবস্থিত। রাষ্ট্রসংঘ প্রধান কয়টি অংশ নিয়ে গঠিত? যেমন তোমাদের এর আগে বলেছি রাষ্ট্রসংঘের প্রধান কয়টি অংশ আছে? রাষ্ট্রসংঘের প্রধান 6টি অংশ আছে। তোমরা সকলেই জানো রাষ্ট্রসংঘের কটি অংশ আছে এবং সেগুলো কি কি বলেছিলাম যে প্রথম কি জেনারেল অ্যাসেম্বলি, তাই না? তারপরে সুরক্ষা পরিষদ, তাহলে কি সাধারণ পরিষদ, সুরক্ষা পরিষদ, তারপরে হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ যেটা ইকোনমিক সোশ্যাল কাউন্সিল, আন্তর্জাতিক বিচারালয়, অচি পরিষদ এবং হচ্ছে মহাকরণ যেটা হচ্ছে সেক্রেটারিয়েট। তো এতগুলো অংশ কিন্তু অর্থাৎ 6টি অংশ কিন্তু নিয়ে রাষ্ট্রসংঘ গঠিত। তো এগুলো আসতে পারে পরীক্ষায়। রৌপ্য মুদ্রার পরিবর্তে তামার নোট দিল্লির কোন সুলতান চালু করেন? মোহাম্মদ বিন তুগলক, গিয়াসুদ্দিন তুগলক, ইলতুৎমিশ নাকি বলবন? তো রাইট অ্যান্সার অপশান এ, অর্থাৎ মোহাম্মদ বিন তুগলক কিন্তু এই রৌপ্য মুদ্রার পরিবর্তে তামার নোট কিন্তু চালু করেছিলেন এবং তিনি তার আমলে কিন্তু এবং তাকে কিন্তু পাগলা রাজাও বলা হয়। ওকে, তেঙ্গে বলছে তেঙ্গে এটি কোন দেশের প্রচলিত মুদ্রা? কাজাখস্তান, কম্বোডিয়া, কোরিয়া নাকি জর্ডন? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার তেঙ্গে কোন দেশের প্রচলিত মুদ্রা? এটা কিন্তু অপশান ই, কাজাখস্তানের প্রচলিত মুদ্রা কিন্তু
তেঙ্গে। পরবর্তী কোশ্চেন দেখো, রক্ততঞ্চনে সাহায্য করে কোন রক্তকণিকা? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, নাকি উপরের কোনোটিই নয়? তো লোহিত রক্তকণিকার কাজ কি? লোহিত রক্তকণিকার কাজ হচ্ছে রক্তে যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের যে পরিবহন, এই পরিবহন করার কাজ হচ্ছে লোহিত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা এবং যা বাঁচে প্রায় 120 দিন। শ্বেত রক্তকণিকার কাজ কি? শ্বেত রক্তকণিকার কাজ হচ্ছে আমাদের রোগ জীবাণুকে ধ্বংস করা। এবং কোন পদ্ধতিতে? এটাও পরীক্ষা আসে, ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কিন্তু আমাদের শরীরে কি হয়, রোগ জীবাণুকে ধ্বংস করে শ্বেত রক্তকণিকা। এবং শ্বেত রক্তকণিকা তোমরা জানো 5 প্রকার শ্বেত রক্তকণিকা আছে, তোমার ইউসিনোফিল, বেসোফিল, হ্যাঁ, মনোসাইট, লিম্ফোসাইট, আর একটা হচ্ছে মনোসাইট, লিম্ফোসাইট, ইউসিনোফিল, বেসোফিল, আর একটা এই মুহূর্তে নামটা আসছে না, নিউট্রোফিল। এই টোটাল 5 প্রকার কিন্তু শ্বেত রক্তকণিকা আছে এবং এই 5 প্রকারে কিন্তু 5টা কাজ আছে। তো এইগুলো কিন্তু তোমরা দেখে রেখো। আর যেখানে রক্ততঞ্চনে সাহায্য করে কোন রক্তকণিকা, তো রাইট আনসার কী হবে? রাইট আনসার অনুচক্রিকা কিন্তু রক্ততঞ্চনে সাহায্য করে। এবং সেখানে প্রথ্রম্বিনও যদি পরীক্ষায় থাকে তো সেইটাও কিন্তু তোমাদের অ্যান্সার হতে পারে প্রথ্রম্বিন। গোল্ডেন থ্রেশহোল্ড বইটি কার লেখা? গোল্ডেন থ্রেশহোল্ড বইটি কার লেখা? মার্গারেট মিশেল, সরোজিনী নাইডু, প্রেমচাঁদ, নাকি জওহরলাল নেহেরু? ভীষণ গুরুত্বপূর্ণ এই বইটা, এটা কিন্তু এর আগেও পরীক্ষা অনেকবার এসছে। তো রাইট আনসার অপশান নাম্বার বি, অর্থাৎ সরোজিনী নাইডুর বিখ্যাত একটি বই হচ্ছে গোল্ডেন থ্রেশহোল্ড। এবং সরোজিনী নাইডুকে তোমরা জানো, সরোজিনী নাইডুকে কী বলা হয়? তোমরা যে আমাদের যে ন্যাশনাল জাতীয় কংগ্রেস যেটা, হ্যাঁ, আইএনসির, তো আইএনসির প্রথম ভারতীয় মহিলা সভাপতি হচ্ছে সরোজিনী নাইডু। আর যদি বলা হয় প্রথম বিদেশি, মানে প্রথম মহিলা সভাপতিকে, তখন হবে কিন্তু অ্যানি বেসান্ট এবং তিনি বিদেশি। আর যদি প্রথম ভারতীয় বলে তখন হবে সরোজিনী নাইডু। রাজ্যপালের শপথ বাক্য সম্পর্কে সংবিধানের কোন ধারায় বর্ণিত হয়েছে? 159, 169, 163, 164। তো এই টাইপের কোশ্চেন দেখো, রাজ্যপাল, রাষ্ট্রপতি, ঠিক আছে, আর সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট, এই কটা জিনিসের আর্টিকেল যেগুলো মানে আরও যে আর্টিকেল আছে, এই কটা জিনিসের আর্টিকেল কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। আর কেননা এইখান থেকে কোশ্চেন কিন্তু দেয় প্রতিবার। রাজ্যপালের শপথ গ্রহণ, হ্যাঁ, তারপরে সুপ্রিম কোর্টের গঠন সম্পর্কে কোথায় আলোচনা করেছে, রাষ্ট্রপতির যে ক্ষমতা ভোগ করেন সেটা কোথায় বলা হয়েছে, কোন আর্টিকেলে বলা হয়েছে, রাজ্যপাল যে নিজস্ব ক্ষমতা ভোগ করেন সেটা কোথায় বলা হয়েছে। তো এগুলো কিন্তু বারবার আসে, তো এর জন্য বলে দিলাম এই জায়গাটা কিন্তু একটু ভালো করে তোমরা পড়ে রাখবে। তাহলে শপথ বাক্য যে পার্ট, এটা কোন জায়গায় বলা হয়েছে? এটা কিন্তু 159-এ কিন্তু ওথ কথা বলা হয়েছে, অর্থাৎ শপথ বাক্য সম্পর্কে কিন্তু বলা হয়েছে রাজ্যপালের। 159। বাষ্পের তরল অবস্থায় রূপান্তরিত হওয়াকে কি বলে? ধরো একটা বাষ্প, প্রথমে অ্যাকচুয়ালি কী হয়, জল ফুটে তো বাষ্প হয়, এবং বাষ্পটাকে পুনরায় যদি তুমি তরলে পরিণত করো, তো এই ঘটনাটাকে কি বলে? বাষ্পীভবন, ঘনীভবন, ঊর্ধ্বপাতন, নাকি বাষ্পায়ন? দেখো, বাষ্পীভবন আর বাষ্পায়ন প্রায় তো সেমই। বাষ্পায়ন মানে বাষ্পীভূত হওয়া, বাষ্পীভবনও বাষ্পীভূত হওয়া। তো যদি বাষ্পকে তরলে পরিণত করা হয় তখন তাকে বলা হয় ঘনীভবন। ক্লিয়ার? বাষ্পকে যদি তরলে পরিণত করা হয় শীতল করে, তখন তাকে বলা হয় ঘনীভবন। আর ঊর্ধ্বপাতন হচ্ছে কোনো বস্তুকে সরাসরি কঠিন অবস্থা থেকে বাষ্পীয় অবস্থায় ট্রান্সফার করা। অর্থাৎ আমরা কি করি, কঠিন থেকে আগে লিকুইড করি, তাই না? কঠিনকে গলিয়ে লিকুইড করা হয়, লিকুইড থেকে তারপর বাষ্প করা হয়। কিন্তু কোনো বস্তুকে তুমি যদি সরাসরি কঠিন থেকে ডাইরেক্ট বাষ্পে পরিণত করতে পারো তখন সেটাকে বলা হয় ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন। কোন সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়? 1948-এর 31শে জানুয়ারি, 1948-এর 30শে জানুয়ারি, 1949-এর 31শে, নাকি 1949-এর 30শে জানুয়ারি? ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা জানো কে হত্যা করেছিলেন। তো কোন সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়? তো রাইট অ্যান্সার অপশান বি, 1948 সালের 30শে জানুয়ারি। অর্থাৎ ভারত স্বাধীন হওয়ার পরবর্তী তার পরের বছর, আমাদের 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীন হয়। ঠিক পরের বছর 1948 সালের 30শে জানুয়ারি কিন্তু এই নাথুরাম গডস কর্তৃক কিন্তু মহাত্মা গান্ধী হত্যা হয়েছিলেন। নিচের কোনটি একটি দুর্বল অ্যাসিড? হাইড্রোক্লোরিক অ্যাসিড, দেখো HCl, তোমরা জানো HCl হচ্ছে স্ট্রং অ্যাসিড, বারবার পড়িয়েছি। সালফিউরিক অ্যাসিড, আচ্ছা HClকে কি বলা হয়? HClকে কিন্তু মিউরেটিক অ্যাসিড বা সামুদ্রিক অ্যাসিড বলা হয়। সালফিউরিক অ্যাসিড কোনটা? H2SO4। H2SO4কে কী বলা হয়? রসায়নের রাজা।
হাইড্রোজেন সায়ানাইড যার সংকেত হচ্ছে HCN, এটাকে বলা হয় হাইড্রোজেন সায়ানাইড। আর নাইট্রিক অ্যাসিড যার সংকেত হচ্ছে HNO3, যেটাকে বলা হয় অ্যাকোয়াফর্টিস বা শক্তিশালী জল। এবং এগুলো কিন্তু বারবার কোশ্চেন এসছে যে মিউরিয়েটিক অ্যাসিড বা সামুদ্রিক অ্যাসিড কোন অ্যাসিডকে বলা হয়, তো সেক্ষেত্রে অ্যান্সার হবে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড। রসায়নের রাজা কোন অ্যাসিডকে বলা হয়, সেক্ষেত্রে হবে সালফিউরিক অ্যাসিড। তারপরে হচ্ছে তোমার শক্তিশালী জল বা অ্যাকোয়াফর্টিস কাকে বলা হয়, সেক্ষেত্রে অ্যান্সার হবে নাইট্রিক অ্যাসিড HNO3। তাহলে পড়ে আছে হাইড্রোজেন সায়ানাইড, অর্থাৎ HCN হচ্ছে কিন্তু তোমার দুর্বল অ্যাসিড। ক্লিয়ার? তো এইভাবে তুমি কিন্তু জিনিসগুলো বার করতে পারো। ধরো তোমার HCN জানা নেই কিন্তু তুমি বাকিগুলো জানো, তো তখন সেভাবেও কিন্তু অ্যান্সার তুমি রাইট করতে পারো। ভারতের একটি উল্লেখযোগ্য সংবাদপত্র মাতৃভূমি, এটি কোন ভাষায় লেখা? ভারতের একটি উল্লেখযোগ্য সংবাদপত্র মাতৃভূমি, এটি কোন ভাষায় লেখা? হিন্দি, মালায়ালাম, তামিল নাকি মারাঠি? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান বি, এটা কিন্তু মালায়ালাম ভাষায় লেখা। কিন্তু উল্লেখযোগ্য যে একটা সংবাদপত্র মাতৃভূমি, এটা মালায়ালাম ভাষায় লেখা। পরবর্তী কোশ্চেন দেখো, 120 কি বন্দে ভারত ট্রেন? আচ্ছা এটা টি হবে। ওকে, এটা কোথায় গেল? টি। ওকে, তো 120টি বন্দে ভারত ট্রেন তৈরির জন্য কোন দেশের ফার্মের সাথে চুক্তি করলো ভারত? আমেরিকা, রাশিয়া, জাপান, ইসরায়েল। তো রাইট আনসার অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার, অর্থাৎ রাশিয়ার সাথে কিন্তু এই বন্দে ভারত ট্রেনের তৈরির জন্য রাশিয়ার সাথে চুক্তি করেছে ভারত। পরবর্তী কোশ্চেন, সংবিধান সংশোধনী বিল পার্লামেন্টের কোথায় উত্থাপন করা হয়? রাজ্যসভায়, লোকসভায়, উভয় সভায় নাকি উপরের কোনোটি নয়? তো রাইট আনসার অপশান সি, সংবিধান সংশোধনী বিল কিন্তু উভয় সভায় কিন্তু উত্থাপন করা হয়, পার্লামেন্টের উভয় সভায় সংবিধান সংশোধনী বিল। ওকে, ভারতীয় সমাজসেবক কে প্রতিষ্ঠা করেন? ভারতীয় সমাজসেবক মহাত্মা গান্ধী, গোপালকৃষ্ণ গোখলে, স্বামী বিবেকানন্দ নাকি স্বামী দয়ানন্দ সরস্বতী? তো রাইট আনসার অপশান নাম্বার বি, গোপালকৃষ্ণ গোখলে কিন্তু এই ভারতীয় সমাজসেবক প্রতিষ্ঠা করেন। এবং গোপালকৃষ্ণ গোখলেকে কী বলা হয়? তোমার মহাত্মা গান্ধীর কি রাজনৈতিক গুরু, আর শিক্ষাগুরু হচ্ছে টলস্টয়। চলো পরবর্তী কোশ্চেন, নিম্নের কোন ক্ষেত্রে হুবার মডেল দেওয়া হয়? নিম্নের কোন ক্ষেত্রে হুবার মডেল, ভীষণ গুরুত্বপূর্ণ, হুবার মডেল কোন ক্ষেত্রে দেওয়া হয়? বলছে এটি মডেল কেন, মেডেল, হুবার মেডেল। হ্যাঁ, মডেল হচ্ছে বলে তাই একটু কেমন লাগছে। তো হুবার মেডেল দেওয়া হয় কোন ক্ষেত্রে? এটি যন্ত্রবিদদের জন্য পুরস্কার, নাকি মেডিসিনের জগতে থাকা ব্যক্তিদের পুরস্কার, নাকি শান্তি পুরস্কার, নাকি উপরের কোনোটি নয়? তো এটি কিন্তু অপশান নাম্বার এ, যন্ত্রবিদদের জন্য, বিখ্যাত যারা যন্ত্রবিদ তাদের ক্ষেত্রে কিন্তু এই হুবার মেডেল পুরস্কারটি দেওয়া হয়। পরবর্তী কোশ্চেন দেখো, 2026 সালের মধ্যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সোলার ম্যানুফ্যাকচার হবে কোন দেশ? 2026 সালের মধ্যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সোলার ম্যানুফ্যাকচার আমেরিকা, চীন, জাপান নাকি ভারত? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, এটা কিন্তু ভারত হবে দ্বিতীয়, কেননা চীন অলরেডি প্রথম হয়ে আছে, তো দ্বিতীয় হবে ভারত। পরবর্তী কোশ্চেন দেখো, নিচের কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন? দেখো সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে আগে সেটা জানতে হবে। সম্পৃক্ত হাইড্রোকার্বন তাদেরই বলে যেখানে কার্বন বলো বা কার্বন হাইড্রোজেন বলো বা যে কোনো কিছু যেখানে কেবলমাত্র একটি মাত্র বন্ধন আছে, কেবলমাত্র সিঙ্গেল বন্ড আছে, তাদেরকে বলা হয় সম্পৃক্ত। যেমন ইথেন, এবার এখানে তোমাদের জানতে হবে যে কার কি গঠন সংকেত। যেমন ইথেনের সংকেত হচ্ছে কি, ইথেনের সংকেতটা তুমি যে জানো তাহলেই অ্যান্সার তোমার রাইট হয়ে যাবে। এর সংকেত হচ্ছে CH3 CH2 CH2, তাহলে CH3 এখানে সব সিঙ্গেল বন্ড, এখানে কোনো ডবল বন্ড নেই। তো রাইট অ্যান্সার ইথেন হবে। কিন্তু বাকি তুমি যদি, আমি এর আগে ভিডিওতে অ্যাসিটিলিনের গঠন নিয়ে বলেছি, অ্যাসিটিলিন কীভাবে গঠিত হয়, আচ্ছা ইথিলিনের গঠন নিয়েও বলেছি, প্রোপিনের গঠন নিয়েও বলেছি। প্রোপিন এখানে কি ডবল বন্ড হবে, কেন হবে, এগুলো কিন্তু আলোচনা করা হয়ে গেছে। তো যারা এখনও নতুন ভিউয়ার্স আছো, যারা এখনও দেখোনি, তারা কিন্তু আগের ভিডিওগুলো আমার দেখে নিলেই তুমি সবগুলো বুঝে যাবে। তো রাইট অ্যান্সার কী হবে? সম্পৃক্ত হাইড্রোকার্বন এখানে ইথেন হবে। পরবর্তী কোশ্চেন দেখো, অভিনেতা বিনোদ খান্না কত সালে দাদাসাহেব ফালকে পুরস্কার পান? 2016, 2017, 2014 নাকি 2015? তো রাইট অ্যান্সার অপশান বি, 2017 সালে কিন্তু অভিনেতা বিনোদ খান্না কিন্তু দাদাসাহেব ফালকে পুরস্কার পান। এবছর দাদাসাহেব ফালকে আরও যেসব পুরস্কার আছে সেগুলো কিন্তু তোমরা দেখে রেখো, আগামী যেসব পরীক্ষা আছে সেগুলোর জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এবং এর সাথে সাথে কয়েকটা গুরুত্বপূর্ণ যেসব আছে পিছনে যে ব্যাকওয়ার্ড সাল আছে, যেমন 2014 সালে কে পান, 16 সালে, এগুলো কিন্তু দেখে রেখো। ক্লিয়ার? এর জন্যই দু একটা মাঝে সাঝে আমি কিন্তু দিয়ে থাকি।
গান্ধী আর ওয়েন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1931-এর 5ই মার্চ, 1930-এর 5ই মার্চ, নাকি 1930-এর 12ই মার্চ, নাকি 1930-এর 12ই নভেম্বর? তো গান্ধী আর ওয়েন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1931-এর 5ই মার্চ। এটা কিন্তু গান্ধী আর ওয়েন চুক্তি স্বাক্ষরিত হয় 1931-এর 5ই মার্চ। মারডেকা স্টেডিয়াম কোথায় অবস্থিত? কুয়ালালামপুর, নিউ ইয়র্ক, ইংল্যান্ড, নাকি অস্ট্রেলিয়া? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, কুয়ালালামপুরে। কিন্তু এই কুয়ালালামপুরটা কোথায়? যেটা হচ্ছে এটা আছে হচ্ছে মালয়েশিয়া, তাই না? ইন্দোনেশিয়ার জাকার্তা আর মালয়েশিয়ার কুয়ালালামপুর। তো মারডেকা স্টেডিয়াম আছে কিন্তু এই মালয়েশিয়ার কুয়ালালামপুরে কিন্তু মারডেকা স্টেডিয়াম। হ্যালির ধূমকেতু কত বছর পর পর আবির্ভূত হয়? 74, 76, 75, 70? তো রাইট অ্যান্সার অপশন বি, 76 বছর পর পর কিন্তু হ্যালির ধূমকেতু দেখা গিয়েছিল। এবং রিসেন্ট লাস্ট কবে দেখা গিয়েছিল এটা তোমরা কিন্তু জেনে রাখো যে লাস্ট হ্যালির ধূমকেতু কবে দেখা গিয়েছিল। কত সালে ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গার যে জল বন্টন চুক্তি সেটা সম্পাদিত হয়? 1996, 1997, 1998, নাকি 1995? তো রাইট আনসার অপশান নাম্বার এ, 1996-তে কিন্তু ভারত ও বাংলাদেশের জল বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়। ভারতীয় সংবিধানের কোন ধারায় অন্যায়ভাবে গ্রেপ্তার ও আটকের বিরুদ্ধে সংরক্ষণমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে? 20, 21, 22, 23? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, অর্থাৎ 22 নং ধারায় কিন্তু বলা হয়েছে যে কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে গ্রেপ্তার বা আটক করা যাবে না, তার বিরুদ্ধে কি সংরক্ষণমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বা তাকে কারণ জানাতে হবে। এগুলো কোথায়? এটা হচ্ছে মৌলিক অধিকারের মধ্যে আছে। মৌলিক অধিকার কত? 12 থেকে 35, যেটা হচ্ছে পার্ট 3 অন্তর্গত। বৃহস্পতির উপগ্রহগুলির মধ্যে মিশন জিউস লঞ্চ করলো কে? বলছে বৃহস্পতির উদ্দেশ্যে মিশন জিউস লঞ্চ করলো কে? নাসা, ইসরো, ইএসএ, নাকি স্পেস 3? তো রাইট অ্যান্সার অপশন সি, ইএসএ কিন্তু এই মিশন জিউস লঞ্চ করলো কি? বৃহস্পতির উপগ্রহগুলির উদ্দেশ্যে। পরবর্তী কোশ্চেন দেখো, পাকিস্তানের জাতীয় খেলা কোনটি? ফুটবল, ক্রিকেট, হকি, কবাডি? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার সি, অর্থাৎ হকি কিন্তু পাকিস্তানের জাতীয় খেলা, হকি। দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইটি কার লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দাদাভাই নৌরোজি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, নাকি নেতাজি সুভাষচন্দ্র বসু? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি, নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি বিখ্যাত বই হচ্ছে দ্য ইন্ডিয়ান স্ট্রাগল। দাদাভাই নৌরোজির যেটা একটা বই বিখ্যাত, প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এটা হচ্ছে কি দাদাভাই নৌরোজির বই। এরকম আরও সুরেন্দ্রনাথ ব্যানার্জির একটা বই আছে। তো চলো পরবর্তী কোশ্চেন দেখো, স্ম্যাশ শব্দটি কোন খেলার সঙ্গে জড়িত? বেসবল, বিলিয়ার্ড, কি বোট রেস, নাকি ব্যাডমিন্টন? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি, অর্থাৎ ব্যাডমিন্টন খেলার সাথে কিন্তু এই স্ম্যাশ শব্দটি কিন্তু জড়িত, ব্যাডমিন্টন। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতির যোগ্যতা নিয়ে আলোচনা করা হয়েছে? দেখো আমি এইমাত্র রাজ্যপাল দিয়ে একটা বললাম, রাষ্ট্রপতি দিয়ে একটা দিচ্ছি, যে রাষ্ট্রপতির যে যোগ্যতা বিষয়ক আলোচনা কোন ধারায় করা হয়েছে? 55, 56, 57, 58? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি, 58 নং ধারায় কিন্তু রাষ্ট্রপতির যোগ্যতা নিয়ে আলোচনা করা হয়েছে, 58 নং ধারায়। নিম্নের কোন গ্রহের কোনো উপগ্রহ নেই? নেপচুন, বুধ, বৃহস্পতি, শনি? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার বি, এই বুধের কিন্তু কোনো উপগ্রহ নেই, বাকিদের কিন্তু উপগ্রহ আছে। এবং বৃহস্পতির সবথেকে বড় উপগ্রহ আছে কার? সবথেকে বড় উপগ্রহ হচ্ছে বৃহস্পতি। থিওরি অফ থার্মাল আয়নাইজেশন, কি বলছে? থিওরি অফ থার্মাল আয়নাইজেশন আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? প্রফুল্লচন্দ্র রায়, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, মেঘনাথ সাহা, নাকি হোমি জাহাঙ্গীর ভাবা? তো রাইট অ্যান্সার মেঘনাথ সাহা কিন্তু এই থিওরি অফ থার্মাল আয়নাইজেশন, এই থিওরি কিন্তু আবিষ্কার করেন মেঘনাথ সাহা। দেখো প্রফুল্লচন্দ্র রায় তোমরা জানো মাইক্রোরাস নাইট্রেট, আর উপেন্দ্রনাথ ব্রহ্মচারী কালাজ্বর রোগের যে ওষুধ, যেটা হচ্ছে নাম হচ্ছে ইউরিয়া স্টিবামাইন, হ্যাঁ, সেটা কিন্তু আবিষ্কার করেন কে? উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। আর হোমি জাহাঙ্গীর ভাবা তো তোমরা জানোই। চলো পরবর্তী কোশ্চেন দেখো, অভিনব ভারত এর প্রতিষ্ঠাতা কে? তারকনাথ দাস, লালা হরদয়াল, রাসবিহারী বসু, নাকি ডিভি সাভারকার? তো রাইট অ্যান্সার অপশন ডি, ডিভি সাভারকার কিন্তু এই অভিনব ভারত এর প্রতিষ্ঠাতা। ওকে, তো আজকে যে 17 নম্বর যে সেটটা আমরা করলাম, তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও শেষ হলো, ভিডিওর যে 17 নম্বর সেট। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।